ওকে ওকে, নাও উই আর রেকর্ডিং দ্য সেশন। আজকে আমরা দেখবো ব্রিডিং এর লিস্ট অফ হেডিং। আমি একটু লিখে দেই এটা, ব্রিডিং লিস্ট অফ হেডিং। এই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে কারো কোনো মানে কনফিউশন আছে কিনা, যে লিস্ট অফ হেডিংটা কেমনে আনসার করতে হয় আমি এটাই জানি না, এইটাই বুঝি না, এরকম কেউ আছে যে এইটার প্যাটার্ন জানি না? যদি থাকি বলতে পারি, নো ইস্যুস। আমি সংক্ষেপে যদি একটু বলি, লিস্ট অফ হেডিং বলতে আমাদের এখানে কোশ্চেনে দেওয়া থাকবে কয়টা প্যাসেজ আছে আমাদের। এই আর্টিকেলটায় কয়টা প্যাসেজ আছে এটা বলা থাকবে, যে এ থেকে জি পর্যন্ত আমাদের প্যারাগুলো আছে। আর এই প্যারাগুলার প্রত্যেকটার সামারি এইখানে দেওয়া আছে। এই যে এখানে 9টা সামারি দেওয়া আছে। এখন প্যারাগ্রাফ এ তে যেই কথাটা বলা হয়েছে, প্যারাগ্রাফ এ এতটুকুর মধ্যে, এই এতটুকুর মধ্যে যে সামারিটা দেওয়া হয়েছে ওইটা এইখানের কোন লাইনের সাথে ম্যাচ করে, এই লাইন নাকি এই লাইন নাকি এই লাইন। যেই লাইনের সাথে ম্যাচ করবে আমি এর পাশে, প্যারাগ্রাফ এ এর পাশে আমি ওই লাইনের নাম্বারটা লিখে দেবো। সাপোজ 6 এর সাথে ম্যাচ করলাম, 6 লিখে দিব। আমার ম্যাচ করলো 8 এর সাথে, আমি 8 লিখে দিব। তো এইভাবে করে লিস্ট অফ হেডিংটা আনসার করতে হয়। মানে হেডিং দিতে হবে। এই যে প্যারাগ্রাফ নাম্বার এ, এটা একটা হেডিং দিতে হবে, এই প্যারাগ্রাফ এ তে কি বোঝাইছে। ওকে, তো এখন আমরা যখন লিস্ট অফ হেডিংটা পাবো, প্রাইমারি বা প্রথম যে কাজটা হবে আমাদের এইগুলো একটু পড়ে ফেলা, 1 থেকে 9 পর্যন্ত একটু শর্টকাটে পড়ে ফেলা, যে এখানে কি বলা আছে। আমরা এখান থেকে যেটা লোকেট করবো সেটা হচ্ছে কিওয়ার্ডস। প্রাইমারি কাজ হচ্ছে কি, কিওয়ার্ডস লোকেট করা। আমি সাইডে একটু লিখে দেই, কিওয়ার্ডস গুলো লোকেট করবো। দেখি একটু, দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। তার মানে পিরামিডের এরিয়া এন অ্যান্ড আর্টিফ্যাক্ট উইদিন, পিরামিডের ভেতরে। আমরা একটু আগে আমাদের হেডিংটা পড়ি, দ্য স্টেপ পিরামিড অফ ডিজো। স্যার আমি ধরলাম কিছুই বুঝি নাই, আমার পরের লাইনে বলা থাকবে এটা কি। দ্য পিরামিডস, বুঝে গেলাম এটা পিরামিড, গতানুগতিক যেমনটা এক একটা পিরামিড হয়। পিরামিডের আগে এস বড় হাতের দেওয়া, তার মানে এটা হয়তো বা নেম, এটা হয়তো বা পিরামিডের নাম। অফ দিয়ে ডিজোসার দেওয়া, তার মানে অফ মানে এটা হয়তো বা কারো জিনিস, এটা ডিজোসার হয়তো বা কারো নাম। তার মানে পিরামিডের নাম হইতেছে স্টেপ, আর মানুষের নাম হইতেছে ডিজোসার। ওকে, আমি যদি নাও পড়ি কোনো সমস্যা নেই, আমি এই আর্টিকেল যখন পড়া শুরু করবো আমি বুঝে যাব। আচ্ছা, তার মানে এখানে বলছে ফার্স্টের লিস্ট অফ হেডিং যেটা, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। পিরামিডের ভেতরের কাহিনী না, এরিয়া আর্টিফ্যাক্ট পিরামিডের ভেতরের গুলা। তারপরে কি বলছে, ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। যেই মানুষগুলো এই পিরামিডটাকে বানাইছে তাদের জন্য ডিফিকাল্ট টাস্ক ছিল, ডিফিকাল্ট টাস্ক দোজ ইনভলভ। এ কিং হু সেভড হিজ পিপল, একটা রাজার কথা বলবে যে সেভ করছিল তার মানুষদের। এ সিঙ্গেল সার্টেনটি অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এটা একটু কনফিউশন করে দিছে। সিঙ্গেল সার্টেনটি লেস ডেফিনিট, সিঙ্গেল সার্টেনটি মানে হচ্ছে যে জিনিসটা 100%, এটাকে আমি বলতে পারি 100% শিওর। কিসের মধ্যে লেস ডেফিনিট বলা আছে, তার মানে যেগুলা লেস ডেফিনিট এগুলো হচ্ছে নট সার্টেন, এগুলাকে বলা যায় নট সার্টেন। তার মানে এগুলো 100% না, এগুলো হয়তো বা 40%। 40%, তার মানে অনেকগুলো 40%-এর ভিতরে এমন একটা জিনিস যেটা হচ্ছে 100% কনফার্ম, যে না এটা সত্যি, এটা বাস্তব, এটা পজিটিভ, এরকম কিছু একটা। আচ্ছা, তারপরে অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং অ্যান্ড এরিয়াস। ওভারভিউ এক্সটার্নাল বিল্ডিং এর, এইখানে আমরা পাইছিলাম কি উইদিন পিরামিড, পিরামিডের ভেতরে কি আছে। আর এই জায়গাতে আমরা কোন জিনিসটা পাইলাম, যে এক্সটার্নাল বিল্ডিং, একটা পিরামিড যেটার বাইরে কি আছে। সাপোজ আগের দিনে পিরামিড গুলো হয়তো এরকম, এটার বাইরে অনেক বড় এরিয়া থাকতো। এই এরিয়া গুলোকে বলা হতো কমপ্লেক্স। এখানে হয়তো বা একটা বিল্ডিং, এখানে একটা খেলার মাঠ, এখানে পুকুর, এখানে মসজিদ, এরকম। যখন এই পিরামিড কে বাদ দিয়ে তারা বাইরের জিনিস নিয়ে ডিসকাস করবে, তখন আমরা বলবো হ্যাঁ এই হেডিংটা হইতে পারে, এটা আমরা দিতে পারি। ওকে, তারপরে এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, এখানে ক্রুশিয়াল ওয়ার্ড হচ্ছে কপিড। কপিড মানে কি, এটা হয়তো বা কেউ হুবহু নকল করছে, আমি বলতে পারি নকল করছে, বা এটা দেখে দেখে করছে, দেখে দেখে করছে কেউ, কপি করছে। তো একটা পিরামিড ডিজাইন যেটা কিনা কপি করা হয়েছে। তারপরে কি বলা আছে, an আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার। মেইন ওয়ার্ড এখানে চেঞ্জ করা, আইডিয়া এখানে মেইন ওয়ার্ড না, অনেক রকম আইডিয়া এখানে থাকতে পারে। চেঞ্জ করবে, কি চেঞ্জ করবে, বুরিয়াল স্ট্রাকচার, যে সমাধির যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলো চেঞ্জ করে ফেলবে। ওকে, নাম্বার 8, an incredible experience despite the few remains।
ফিউ রিমেইনস মানে কি? ডেসপেট মানে হচ্ছে সত্ত্বেও। ডেসপেট মানে আমরা বলতে পারি সত্ত্বেও। তো এখানে অনেক অল্প কিছু থাকা সত্ত্বেও একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স হয়েছিল। হয়তো বা এই পিরামিডের ভেতরে একদল বিজ্ঞানী বা গবেষক গেছিল, এখানে অল্প কিছু ছিল কিন্তু তারা ব্যাপারটা নিয়ে অনেক মজা পাইছে, অনেক ভাল লাগছে তাদের হয়তো এই ব্যাপারটা। লাস্টেরটা, দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন্স। তার মানে এই যে হেডিংটা দেওয়া, এটা যেই প্যারায় থাকবে সেই প্যারায় কিছু কোশ্চেন থাকবে এবং সেই প্যারায় কিছু আনসার থাকবে, এরকম করে। ওকে, সো আনসার, কোশ্চেন। তো এইরকম করে আমাদের এক একটা কিওয়ার্ড লোকেট করতে হবে। কিওয়ার্ড লোকেশনে কারো কোনো প্রবলেম? কিওয়ার্ড লোকেশন বুঝি নাই। এগুলা আমরা যেটা করলাম মাত্র, এটা হচ্ছে কিওয়ার্ডের লোকেশন। আমরা এই কিওয়ার্ড গুলো এখন হয়তো বা আমরা 1 মিনিট যাবত করছি, এক্সামের সময় আমাদের এগুলো করা লাগবে 30 সেকেন্ডসে। এখন তো আমি বুঝাই বুঝাই গেছি, সবাইকে কোশ্চেন করছি, আনসার নিছি, বাট ওই সময় তো আমার বোঝানোর কিছু নেই, আমি জাস্ট চোখের পলকে দেখবো আর আনসার করার টাইম, আনসার আনসার করতে থাকবো। কম্পিউটার ডেলিভার্ড এক্সামে এইরকম, এখানে যেমন দেওয়া আছে 11টা 8, 11টা 9 এরকম করে থাকবে। এটা হচ্ছে রিভার্স থাকবে, এই ওয়েবসাইটে প্লাস হচ্ছে ওইটা রিভার্স হবে। 60 মিনিট, সাপোজ 60 মিনিট দিয়ে শুরু হবে, 60 মিনিট থেকে পেছন দিকে যেতে থাকবে আস্তে আস্তে, 1 মিনিট 0 মিনিট হয়ে যাবে। তো এইভাবে করে আসলে আমাদের মেইন এক্সামটা হবে। এইভাবে করে কিওয়ার্ড লোকেট করতে হবে। কিওয়ার্ড লোকেশন শেষ, তারপর আপনি আর্টিকেলে যাবেন সরাসরি, তখন আপনি আর্টিকেল পড়া শুরু করবেন যে এই আর্টিকেলটায় কি বলা আছে। আচ্ছা, তো আমি এটা একটু ক্লিয়ার করে দেই। ওকে, তো আমার এখন পড়া শেষ মোটামুটি, লিস্ট অফ হেডিং গুলো। এখন আমি এক একটা প্যারা দেখবো আর একটা একটা করে আনসার করার ট্রাই করব। দেখি আমাদের ফার্স্ট প্যারায় কি বলা আছে। প্রথমত যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কোশ্চেনের দিকে নোটিস করতে হবে। কোশ্চেনে আমাদের ওই যে হেডিং গুলো ওগুলোর নাম্বার বসাতে হবে, রোমান সংখ্যায় ওগুলো নাম্বার বসাবো। এখানে আবার ওগুলো লিখে দিয়ে আসবো না, জাস্ট নাম্বার বসাবো। আর আমাদের এখানে বলা আছে এই থেকে জি, তার মানে আহ 7টা, 7টা প্যারা এখানে দেওয়া আছে। আর আমাদের অপশন আছে কয়টা হেডিং এর? 9টা। তার মানে অপশন যদি থাকে 9টা, প্যারা আছে 7টা, দুইটা আমাদের এক্সট্রা, দুইটা বাদ যাবে। সাপোজ এইটা আমাদের না হইতে পারে, টোটালটা বাদ হইতে পারে, এইটা বাদ হইতে পারে। ওকে, এটা নাই হইতে পারে, বাকিগুলো সবগুলো দিয়ে আনসার হইতে পারে। এরকম হবে, যে কোনো দুইটা বাদ যাবে, আমাদের ওই দুইটা থেকে কোনো আনসার থাকবে না। এখন লিস্ট অফ হেডিং এ আমরা যেটা দেখছি, ফার্স্টে আমাদের করতে হবে কি, কিওয়ার্ড লোকেশন। একটু আগে বললাম, কিওয়ার্ডে আমাদের গুরুত্ব দিতে হবে। সেকেন্ড, আমাদের প্যারাগ্রাফ নিয়ে আইডিয়া নিতে হবে, যে এই প্যারাগ্রাফে কি বলা আছে। প্যারাগ্রাফ আইডিয়া, প্যারাগ্রাফ নিয়ে আইডিয়াটা নেব কিভাবে? একটা হচ্ছে প্রসেস, ফার্স্ট আর লাস্ট লাইন করব, প্লাস ফুল প্যারা, এই দুইটা কাজ করতে হবে। আমি আগে দেখাইতাম স্ক্যানিং স্কিমিং, কিন্তু এইখানে আপনি স্ক্যানিং স্কিমিং করে আনসার বের করতে পারবেন? এখানে তো আপনার কোশ্চেনই নাই, যে কোন কোশ্চেন দেখে আমি আনসার খুঁজবো। এখানে তো কোশ্চেন আমি শিওর না, যে আমার কোশ্চেন কোনটা আনসার কোনটা আমি কিভাবে খুঁজবো। তো আমার সম্পূর্ণ প্যাসেজ এখানে গো থ্রু করা লাগবে, টোটাল A to Z আমার পড়া লাগবে, এখানে কোনো শর্টকাট নাই। তার মানে ফার্স্ট আমরা যেটা করব, কিওয়ার্ড লোকেট করব, তারপরে কিওয়ার্ড গুলো মাথায় রাখবো। দেন হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে আইডিয়া নিব। আইডিয়া নিব দুই ভাবে, একটা হচ্ছে প্রথম লাইন আর লাস্টের লাইন পরে একটা কমন আইডিয়া নিব, তারপরে আমি মাঝখানের টুকু সহ ওভারঅল আমি পড়বো। তারপর দেখবো আমাদের এই প্যারাটার সামারি কি দাঁড়ায়। তখন আমি একটা সামারি বের করবো, যে আচ্ছা সামারিটি এরকম হইতে পারে। ওই সামারির সাথে আমি কানেক্ট করবো এইখানের, যে এটা আর কোন সামারির সাথে মিলে, তারপর আমার আনসার বের হবে। ওকে, এখন আমি যখন আর্টিকেল পড়তাম আমি এই কাজটা করতাম, যে আর্টিকেল গুলো আমি দিয়ে দিছি, ওই আর্টিকেলে দেখবেন প্যারা দেওয়া আছে, ওগুলো তো ক্যামব্রিজের বাইরের হইলো, ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা প্যারা আমি পড়তাম আর ওই প্যারা আমি একটা সামারি লিখতাম। এইটা আমার কাছে অনেক বেশি মানে ইফেক্টিভ মনে হয়েছে। প্রত্যেকটা প্যারা পড়তাম আর সামারি, সামারি হোক আর না হোক ওটা তো আমার কেউ দেখতেছে না, বাট আমি একটা মেইন থিম খোঁজার চেষ্টা করতাম, যে এইটার আমি যে পড়লাম এই প্যারাটার মেইন থিমটা কি। প্রত্যেকটা প্যারার একটা থিম থাকে, যে এই প্যারাতে তারা কি বলছে। আজকে থেকে রিডিং যারা আর্টিকেল পড়বেন এই কাজটা করবেন, যে প্রত্যেকটা প্যারা আলাদা আলাদা একটা থিম বের করা ট্রাই করবেন, যাতে ওইখানে কি বলছে। ওইটা যদি করেন লিস্ট অফ হেডিং পানির মতো ইজি লাগবে, এটার কঠিন লাগবে না। ওকে, অলরাইট, আমরা এখন একটু সলভিং এ যাই।
সকল স্ট্র্যাটেজি বোঝা শেষ, আমরা এখন দেখি কিভাবে আনসার করব। ইয়েস, মশিউর রহমান। আচ্ছা, এখানে লিস্ট অফ হেডিংস কি মানে একটার আনসার কি দুইবার হইতে পারে? না, এই একটার আনসার দুইবার হইতে পারে কিনা এটা নিয়ে একদিন বলছিলাম, যে যখন আমাদের বলা থাকবে এই জায়গায় একটা লাইন থাকবে, ইউ ক্যান ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এই লাইনটা থাকলে একটা দুইবার হইতে পারে, তখন আমরা একটা দুইবার বসাবো, এরকম একটা লাইন থাকবে এই জায়গায়, ইউ ক্যান ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। বাট যেহেতু এই লাইনটা নাই, সেহেতু কোনো একটা হেডিং দুইবার হবে না, দুইটা প্যারায় থাকবে না। ক্লিয়ার? বুঝতে পারছি, ওকে। আচ্ছা, দেখবেন প্যাসেজ সলভ করতে করতে এটা পায়ে গেছেন আর কি, তখন বুঝে যাবেন যে আচ্ছা এটাই তাহলে এইভাবে। ওকে, তাহলে আমরা একটু পড়ি। The pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day. আচ্ছা, পজিটিভ কথা পাইলাম। পিরামিডস অনেক ফেমাস, ইনর্মাস ইন্টারেস্ট ধরে রাখছে প্রেজেন্ট ডে তে। লাস্ট লাইন যদি একটু দেখি, লাস্ট লাইন হাউএভার, হাউএভার আছে, তার মানে এইখানে আমার ফোকাস করে পড়তে হবে। এইখানে হাউএভার আছে, তার মানে কন্ট্রাস্ট করছে। হাউএভার মানেই বলছিলাম বিপরীত কিছু বলবে, তারা কন্ট্রাস্ট করবে, আগে যা বলছে তার অপোজিটে কিছু বলার ট্রাই করবে। Okay, however, there is no question that as far as Egypt is concerned, দুই তোমার মাঝখানে আমি বাদ দিয়ে পড়লাম, there is no question that it began with one monument to one king designed by one brilliant architect, the Step Pyramid of Djoser Saqqara. আচ্ছা, নো কোশ্চেন মানে কোনো আর্গুমেন্ট নাই, যেটা শিওর, যেটা 100%। ওকে, তার মানে স্টেপ পিরামিড অফ সাকারা একজন কিং ডিজাইন করছে, একটা কিং এর মনুমেন্ট একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট ডিজাইন করছে, বিজ্ঞান শুরু হয়েছে, তার মানে কিং, যে কিংটা এই পিরামিডটাকে বানাইছে এটা হয়তো বা অনেকটা কনফার্ম ছিল যে এটা দিয়ে শুরু হয়েছে। তো আমি মোটামুটি একটু বুঝলাম যে কি বলছে, কারণ আমি বাকিটা পড়ি নিয়ে এগুলো পড়বো, তারপরে আমি বুঝতে পারবো আসলে মেন থিমটা কি, আমি একটু পড়ি। আচ্ছা, অনেক ইন্টারেস্ট আছে পিরামিডে, একটু করলাম। দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ, আচ্ছা দিস মানে কি? এই পিরামিড গুলোকে বলা হয়েছে প্রিভিয়াস রেফারেন্স বলা হয় এইটাকে। Okay, these grand impressive tributes to the memory of Egyptian kings have become linked with country even though other cultures. তার মানে এই যে পিরামিড গুলা এখানে অ্যাডজেক্টিভ দিয়ে এদেরকে এমফেসাইজ করা হয়েছে, এরা অনেক ইমপ্রেসিভ, এরা অনেক বেশি গ্র্যান্ড, বড়, এরা মেমোরি অফ ইজিপ্টিয়ান কিংস এর মেমোরির সাথে লিঙ্কড, কানেক্টেড। শুধুমাত্র এটার সাথে না, তারা কালচারের সাথেও কানেক্টেড। কমা দিয়ে সাচেস দিছে মানে হচ্ছে কি বলছিলাম, এখন এক্সাম্পল দিবে, এখন তারা যে কোনো একটা কিছুর এক্সাম্পল দিবে। যেহেতু কমা আছে তার মানে আগের টপিকটার এক্সাম্পলই দিবে। সার্চ বলা আছে তার মানে এখানে কালচারের এক্সাম্পল দিবে। চাইনিজ কালচার, মায়ান কালচার অলসো বিল্ড পিরামিডস, এই কালচারের মানুষজন পিরামিড বানাইছে। তো এখন ব্যাপারটা আমাদের সহজ হয়ে গেল, যে এত বড় লাইন দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ, এখান থেকে এই পর্যন্ত আমার কঠিন লাগতো, একটু ভেঙে পড়লাম, ইজি লাগলো। যে এগুলা আহ রাজাদের সাথে হচ্ছে লিঙ্কড, কান্ট্রির সাথে লিঙ্কড, এবং ইভেন দো এটা ছাড়াও কালচারের সাথে লিঙ্ক, কোন কালচার বলে দিছে, চাইনিজ মায়ান, তারাও পিরামিড বানাইছে। দ্য ইভলিউশন অফ পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গিউড, আর্গিউ করা, আর্গিউ করা মানে কি? আর্গিউ এর মিনিং হচ্ছে নট শিওর, নট শিওর বা ডিসএগ্রি করা, ডিসএগ্রি করা, যেটা নিয়ে তারা শিওর ছিল না। কোনটা নিয়ে শিওর ছিল না? দ্য ইভলিউশন, পিরামিডটা কিভাবে আজকের পিরামিড হয়েছে এটা নিয়ে আর্গিউ করছে সেঞ্চুরি জুড়ে। ওয়াও, শতাব্দী জুড়ে আর্গিউ করা হয়েছে। আচ্ছা, তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স আমরা পাইলাম, যে এইটা নিয়ে তারা শিওর ছিল না, যে পিরামিডের ইভলিউশন নিয়ে, এই টপিকটা নিয়ে। আমি এটাকে একটু মার্ক করে রাখি যে পিরামিডের ইভলিউশন নিয়ে আর্গিউ ছিল অনেক বেশি। ওকে, এখন দেখি হাউএভার, তার মানে এখন যে কথাটা বলবে সেটা হচ্ছে অপোজিট, অপোজিট একটা কথা। এতক্ষণ বলছে আর্গিউ করা হয়েছে, এখন হয়তো বলবে কোনো আর্গুমেন্ট নাই, শিওর, 100%। আগে নেগেটিভ থাকলে হাউএভার যদি থাকে, হাউএভার যদি থাকে, লিঙ্কার্স এর ক্লাসে বলছিলাম আগে নেগেটিভ থাকলে পরে হবে পজিটিভ। হাউএভার দেয়ার ইজ নো কোশ্চেন, তার মানে কি? যেটা শিওর, একটু আগে বলছি কোনো কোশ্চেন নাই, দ্যাট ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইনড বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, মানে যদি ইভলিউশন নিয়ে অনেক সমস্যা যে এটা কিভাবে আজকের দিনে আসছে, কিন্তু এইটা নিয়ে কোনো কোশ্চেন নাই যে এইটা একজন কিং এর ছিল, শুরু হয়েছিল, বিগান মানে এই ইভলিউশনটা শুরু হয়েছিল, যেটা স্টার্ট হয়েছিল একজন রাজার
মনুমেন্ট দিয়ে ডিজাইন করছিল একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, কোলন দিয়ে নামটা বলে দিছে, দ্য স্টেপ পিরামিড অফ ডিজোসার এট সাকারা। ওই যে আমরা উপরে দেখছি, এই এই নামটাই, দ্য স্টেপ পিরামিড অফ ডিজোসার। তার মানে এইখানে কি কাহিনীটা করছে সম্পূর্ণ জিনিস জায়গাটাতে, যে আমরা বুঝতে পারলাম এইখানে নট শিওর অনেক কিছু বলছে, যে এই জিনিসটা শিওর না, তারপর এটাকে কন্ট্রাস্ট করে বলছে কিন্তু আমরা শিওর এইটা নিয়ে, যে স্টেপ পিরামিড অফ ডিজাস্টার সাকারাটা কনফার্ম ছিল, এইটার দিয়ে ইভলিউশন শুরু হয়েছে, বাকিগুলো দিয়ে শুরু হয় নাই। এছাড়া আমরা কি পাই এই এই প্যারাটার মধ্যে, মেইন থিম, আমি মেইন থিম বেশিরভাগ মানে প্যারা জুড়ে আর কি, ধরেন এইখানে 65% প্যারা জুড়ে মেইন থিম পাইছি আমি এটা, যে হাওয়েভার দিয়ে তারা একটা কন্ট্রাস্ট করছে। আর উপরে হচ্ছে 30%, 30% জুড়ে তারা কি বলছে, পিরামিডের গুণগান গাইছে। পিরামিড গ্র্যান্ড ইমপ্রেসিভ, এটা শুধু কান্ট্রির সাথে কানেক্টেড না, এটা কালচারের সাথেও কানেক্টেড। ওকে ফাইন। তার মানে আমি দুইটা জিনিস পাইছি, দুইটা জিনিস যদি আমি একটু নোট করি, পিরামিড অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, পিরামিড অনেক ইমপ্রেসিভ, পিরামিড নিয়ে দুইটা কথা বলা হয়েছে, বাট এইখানে এমফেসাইজ করা হয়েছে কোন জিনিসটাতে, ইভলিউশন, ইভলিউশন। ওকে, পিরামিডের ইভলিউশনটা, যে পিরামিডের ইভলিউশন যে দ্বিমত ছিল, বাট একটা তারা শিওর। এখন আমরা যদি ক্লিয়ার সেন্সে দেখি, যে পিরামিড নিয়ে দুইটা কথা অ্যাডজেক্টিভ দেওয়া, এইটা বেশি ইম্পর্টেন্ট নাকি পিরামিডের ইভলিউশন নিয়ে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়েছে, তারপরে আমরা একটা জিনিস কনফার্ম করে পাইছি, কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই প্যারাটার মধ্যে, কোন আইডিয়াটা বেশি ইম্পর্টেন্ট, কেউ কি বলতে পারবে, বা এনি প্রেডিকশন? যে এই যে দুইটা আইডিয়া পাইছি এই প্যারাটা পরে, 30% বলা হচ্ছে পিরামিডটা অনেক সুন্দর ভালো, আর পরে একটা ক্রিটিক্যাল ইনফরমেশন দেওয়া, যে পিরামিডের ইভলিউশন নিয়ে আমরা কেউ শিওর না, বাট একটা জিনিস নিয়ে আমরা শিওর, যে স্টেপ পিরামিডটা হচ্ছে একজন রাজার, এবং পিরামিডটা বিগান, বলাই হয়েছে বিগান, শুরুই হয়েছে একজন রাজার মনুমেন্ট দিয়ে, যেটা ডিজাইন করছে একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট। এখন একটু বলেন কোন ইনফরমেশনটাকে আপনার অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, প্রথমটুকু না পরেরটুকু? পরের টুকু। পরেরটুকু একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, রাইট? কারণ পরে আমার একটু কন্ট্রাডিক্টরি অপিনিয়ন আছে, কন্ট্রাস্ট করা আছে, নেগেটিভ কথা বলা আছে। আমি রিডিং এর প্রথম ক্লাসে বলছিলাম ক্যামব্রিজ আনসার লুকায় রাখে কোন জায়গায়, নেগেটিভ ওয়ার্ডস, টাইম রিলেটেড ওয়ার্ডস, যেখানে কন্ট্রাস্ট করা হবে, যেখানে লিঙ্কার্স থাকবে, এখানে প্রত্যেকটা জায়গা মিলে, হাওয়েভার লিঙ্কার্স আছে, কন্ট্রাস্ট করা হয়েছে, টাইম রিলেটেড বিষয় এখানে আছে সেঞ্চুরি জুড়ে। সো এই জায়গাটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব আমাদের আনসারটা কিভাবে আমরা খুঁজে পাই, যে আমাদের কোনটা আনসার হতে পারে। এখানে আমাদের টোটাল, হ্যাঁ, 9টা দেওয়া আছে। সো এর পাশে আমরা কার নাম, কোন নাম্বারটা লিখবো? এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভেতরের এরিয়া আর্টিফ্যাক্ট নিয়ে কিছু বলা ছিল না, এটা হবে না। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, এইটার পিছনে যারা কাজ করছে তাদের জন্য অনেক কঠিন ছিল, বলা নাই। এ কিং হু সেভড হিজ পিপল, একটা আহ রাজার কথা আমরা পাইছি, কিন্তু রাজা মানুষ সেভ করছে, মানুষ ধরে ধরে সেভ করছে সে, পাই নাই এমন কিছু। এ সিঙ্গেল সার্টেনটি অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, অনেকগুলা নট শিওর ব্যাপারের মধ্যে একটা ছিল শিওর, একটা ছিল যেটা কনফার্ম, বাট বাকিগুলা লেস ডেফিনিট, মানে ওগুলা কনফার্ম না। এইটা আমাদের সাথে একটা কানেক্ট এটা বিল্ড আপ হইতে করে না, পারে। একটা পসিবল আনসার হইতে পারে, কারণ এখানে বলছে যে আর্গিউ করা হয়েছে ইভলিউশন নিয়ে, তার মানে পিরামিড ইভলিউশন নিয়ে কেউ শিওর ছিল না, বাট নো কোশ্চেন, যেটা মানে হচ্ছে সার্টেনটি, এটা মানেই হচ্ছে কনফার্ম। তো এটা আমরা পসিবল আনসার রাখলাম। তারপর দেখি অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং, পিরামিডের বাইরে, বাইরের বিল্ডিং এরিয়া আর্টিফ্যাক্টস, এই সব নিয়ে কিছু বলা নাই, এটা হবে না। পিরামিড ডিজাইন, একটা পিরামিড ডিজাইন দেখে অন্যরা কপি করে অন্য কিছু বানাইছে, এইরকমও বলা নাই, এটাও হবে না। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন, এটা নাই একদম, বুরিয়াল স্ট্রাকচারে আমরা যাই নাই, আমরা পিরামিড নিয়ে কথা বলতেছি, বুরিয়াল স্ট্রাকচার পরে, পিরামিডের ভেতরেই ঢুকি নাই আমরা। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডেসপাইট ফিউ রিমেইনস, এমন কিছু ছিল না যে কেউ একটা এক্সপিরিয়েন্স নিয়েছে যেটা দারুণ ছিল। আমরা এখনো জাস্ট পিরামিড নিয়ে কথা বলতেছি, দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন, এরকম কোনো কোশ্চেনও পাইনি, আনসারও পাইনি। সো প্রসেস অফ এলিমিনেশন করেও আমরা আনসার পাই 4, আবার এটা না করেও আমরা কনফার্ম আনসারে থাকতে পারি 4, কারণ এখানে বলে দিছে একটা সিঙ্গেল সার্টেনটি
অনেকগুলা লেস ডেফিনিট ফ্যাক্টের মধ্যে। ক্লিয়ার? সো আওয়ার আনসার শুড বি নাম্বার 4। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন এটা নিয়ে? নো কোশ্চেন, সো আমরা এখানে বসাতে পারি নাম্বার 4। আচ্ছা, লিস্ট অফ হেডিং এর ক্লাসগুলো অনেক ডিটেইল যাব, তো ভেঙে ভেঙে প্রত্যেকটা প্যাসেজ কম্প্রিহেন্ড করে যাব। তো একটু সময় লাগবে, বাট সবার জন্য খুবই হেল্পফুল হবে এটা। তারপরে আমরা যাই প্যারাগ্রাফ বি তে। যেটা আমরা লিখে ফেলবো পরীক্ষার খাতায় সেটা কেটে দিব। 4 লিখে ফেলছি, 4 কেটে দিব। 4 আমার আর দরকার নাই, এটা একটা কমলে আমার জন্য ভালো, এভাবে করে কেটে দিব। ওকে। তারপরে আমরা বি তে যাই, দেখি বি তে কি বলা আছে। ডিজুসার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন। উনি হচ্ছে প্রথম রাজা যে কিনা স্টোনে, পাথর দিয়ে কিছু বিল্ড করছে। প্রায় টু ডিজুসার, ডিজুসারের আগে টম্বস ওয়ার রেক্টেঙ্গুলার মনুমেন্টস। টম্ব মানে কি? বুরিয়াল স্ট্রাকচার। বুরিয়াল স্ট্রাকচারকে বলা হয় টম্ব। বুরিয়াল স্ট্রাকচারের সাইজ নিয়ে কথা বলা, রেক্টেঙ্গুলার monuments made of dried clay brick, which covered by underground passages where the deceased person was buried for reasons which remain unclear। আচ্ছা, এখানে যদি আমি একটু মিনিং বলি, টম হচ্ছে রেক্টেঙ্গুলার ছিল ডিওসারের আগে। রেইন মানে হচ্ছে তার সাম্রাজ্যে বা শাসন আমলের আগে। এইগুলো বানানো হইতো ব্রিক দিয়ে। হুইচ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ কে কাভার করে রাখা হইতো, যেখানে বুড়ি করা হইতো আর কি মানুষদের। ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, ডিওসার্স মেইন অফিসিয়াল, অফিসিয়াল মানে তার একটা কর্মকর্তা, তার নাম হচ্ছে ইমোটেপ, হুজ নেম ওয়াজ ইমোটেপ। কনসেপ্ট, কনসেপ্ট অফ মানে হচ্ছে প্ল্যান করা। এগুলো প্যারাফ্রেজিং ওয়ার্ডস। কনসেপ্ট অফ বিল্ডিং আর টলার, টল ছিল আগে, এখন করবে টলার। টলার মোর ইমপ্রেসিভ টম কি? বোরিয়াল স্ট্রাকচার। বোরিয়াল স্ট্রাকচার বা টম কে আগে ছিল টল, এখন করবে টলার। ফর হিজ কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস অন টপ অফ অ্যানাদার, একটার উপর একটা দিয়ে হচ্ছে এটা আরো লম্বা করবে, প্রোগ্রেসিভলি মেকিং দেম স্মলার। দুই কমার মাঝখানে আমি তেমন করলাম না, টু ফর্ম দ্য শেপ নাও নোন এজ দ্য স্টেপ পিরামিড। আচ্ছা, এগুলোকে আগের থেকে আরো লম্বা করছে, যেটা এখন বর্তমানে পরিচিত স্টেপ পিরামিড হিসেবে। ডিজুসার ইজ থট টু হ্যাভ reigned ফর 19 ইয়ার্স। ধরা হয় ডিজুসার হয়তো 19 বছর তার সাম্রাজ্য চালাইছে। বাট সাম হিস্ট্রিয়ানস এন্ড স্কলার অ্যাট্রিবিউটেড মাচ লঙ্গার টাইম ফর হিজ রুলস। কিছু স্কলার হিস্ট্রিয়ান বলে সে আরো বেশি সময় চালাইছে তার সাম্রাজ্য। ওয়িং টু দা, ওয়িং টু মানে হচ্ছে রিজন, তার নাম্বার অফ সাইজ অফ মনুমেন্টস এন্ড বিল্ড। সে এত মনুমেন্টস সে বিল্ড করছে, এইটার উপর ডিপেন্ড করে মানুষ বলে সে 19 বছর না, সে আরো বেশি সময় ধরে হয়তো তার সাম্রাজ্যটা চালাইছে। ওকে। এই যে আমরা প্যারাটা পড়লাম, এই প্যারার মেইন থিম কি কে বলতে পারবে? মেইন থিম কয়টা এখানে, কি কি থিম? এনিওয়ান? এনি প্রেডিকশন? আমার মতে আমি এখানে দুইটা থিম পাইছি। দুইটা থিম। থিমগুলা কি কি? একটা হচ্ছে টম্বের স্ট্রাকচার চেঞ্জ করা নিয়ে। স্ট্রাকচার চেঞ্জ, পুরাটা এই কথা বলা। এইটুক বক্সে সবগুলো এই কথা বলা যে ডিসিজ পার্সন বড়ি করা হবে। আগে এরকম ছিল, রেক্টেঙ্গুলার ছিল। পরে হচ্ছে ইমোটেপ করছে কি, যে হচ্ছে ডিজেসার রাজার অফিসিয়াল, সেটাকে আরো ইমপ্রেসিভ করবে, মোর মানে কম্পেয়ার, আগের থেকে ভালো টলার করবে। আরো বেশি স্টোন স্লেব একটার উপর একটা দিয়ে এটাকে হয়তো বা আরো সুন্দর করবে। ওকে। আর পরের যে ফাংশন, এটাতে বলা কি, যে একটা কনফিউশন, রাজা কত বছর সাম্রাজ্য চালাইছে সেটা নিয়ে একটা কনফিউশন, কনফিউশন অ্যাবাউট হিজ রেইন, অ্যাবাউট হিজ রেইন। সো দুইটা আইডিয়া, এর ভিতরে 70% এরিয়া জুড়ে আইডিয়া কি দেওয়া এটা, তার মানে এটা হওয়ার পসিবিলিটি বেশি। 30% জুড়ে এটা দেওয়া, এটার পসিবিলিটি একটু কম। এরকম একটা আইডিয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম দুইটা তিনটা আইডিয়াও থাকতে পারে। তখন দেখতে হবে আমাদের ওভারঅল এই প্যারাতে সামারিটা কি বের হয়, বা এই প্যারার মেইন আইডিয়াটা কি। মেইন আইডিয়া কিসের সাথে কানেক্টেড থাকবে? যেখানে 80% আইডিয়া বা 70% আইডিয়া পাওয়া যাবে। মেইন আইডিয়া কখনো 30% আইডিয়া পাওয়া গেছে সেটার সাথে কানেক্টেড থাকবে না। এইখানের মেইন আইডিয়া কখনো এইটুক হইতে পারে না। এখানে জাস্ট বলা হয়েছে সে 19 বছর সাম্রাজ্য চালাইছে, কিন্তু কিছু মানুষ ভাবে না সে হয়তো আরো বেশি চালাইছে। বাট এখানে এইটুকুতে অনেক কথা বলা, জাস্ট বুরিয়া স্ট্রাকচার চেঞ্জ করা নিয়ে। ওকে। হুইচ ওয়ান শুড বি আওয়ার আনসার ফর প্যারাগ্রাফ বি? 7 নাম্বারটা।
An idea for changing the design of burial structure. Yes, correct. 7 নম্বরটা হবে আমাদের আনসার। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বরিয়া স্ট্রাকচারের আইডিয়া চেঞ্জ করবে, চেঞ্জ করার জন্য প্ল্যান করছে ইমোটেপ। ওকে, সো আওয়ার আনসার শুড বি নাম্বার 7। এনি কোশ্চেন, এনিওয়ান? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারে। ওকে, আমরা সি নাম্বারে যাই যেহেতু কারো কোনো কোশ্চেন নাই। দেখি সিতে কি বলছে। The step pyramid has been thoroughly examined and investigated over the last century, and it is now known that the building process went through many different stages. অনেক ডিফারেন্ট স্টেজেস পার করে করে এই বিল্ডিং প্রসেসটা হয়েছে। এটা তো সহজ ছিল না। ইনভেস্টিগেটেড লাস্ট সেঞ্চুরি, অনেক থরুলি ইনভেস্টিগেটেড এন্ড এক্সামাইন্ড হয়েছে এটা। ওকে, হিস্ট্রিয়ান মার্ক বেন এম বিশে কি বলছে, মাচ এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভড হুইচ ইজ স্পেশালি ক্লিয়ার ইন দ্য কনস্ট্রাকশন অফ পিরামিড ইন দ্য সেন্টার অফ কমপ্লেক্স। ইট হ্যাড সেভারাল প্ল্যান্স। আচ্ছা, অনেক এক্সপেরিমেন্টেশন দরকার ছিল, অনেক প্ল্যানিং দরকার ছিল এটা বানাইতে। এইটার বিল্ডিং প্রসেসটা যে অনেক ক্রিটিক্যাল এটাই বলছে এতক্ষণ। বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন হিস্ট্রি, পাইলিং 6 লেভেলস অন টপ অফ অ্যানাদার। ক্যান ইউ ইমাজিন, 6টা লেভেলে পাইলিং করা হয়েছে, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, যেখানে আমাদের দেশে বিল্ডিং এ নর্মালি তো একটা পাইলিংই করা হয়। তারপরে দ্য ওয়েট অফ দ্য ইনর্মাস মাস ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। যারা এটা বানাইছে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল, অনেক কষ্ট হয়েছে তাদের, তারা এটাকে অনেক এফোর্ট দিয়ে বানাইছে। ওকে, who placed the stone at an inward incline in order to prevent the monument breaking up। তারা পিরামিডটাকে ইনক্লাইন্ড, ভেতর দিকে দিকে পাথরগুলা দিছে যাতে এটা না ভাঙে। ওকে, তো এখানে আমরা মেইন থিম কি পাই, এখানে ওভারঅল আনসার থিমটা? 2 নাম্বারটা হবে, বোঝা যায় just। 2 নম্বরটা হবে। 2 নম্বরটা কি বলা আছে? এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। ইয়েস, পুরাটা আমাদের ডেসক্রাইবই করে গেছে, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল এটা বানানোটা। ওকে, বানানোটা চ্যালেঞ্জিং ছিল। তারপরে বলছে কি, যারা এটা বানাইছে তাদের জন্য এটা ইনারমাস মাস ওয়াজ আ চ্যালেঞ্জ। এই যে ওয়েটটা একটা চ্যালেঞ্জ ছিল তাদের জন্য। তার মানে ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, যারা এটা বানাইছে, বিল্ডার্স, ডিফিকাল্ট টাস্ক, চ্যালেঞ্জ, পুরোপুরি মিলবে। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার ডি। When finally completed, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. এটা tallest ছিল। দ্য কমপ্লেক্সটা কি একটু আগে বলছি, এই যে পিরামিডটা আমি যদি দেখাই, এটার আশেপাশে যা থাকে তাই হচ্ছে কমপ্লেক্স। পিরামিড গুলো এরকম ভাবে হইতো আর কি। কমপ্লেক্স ইন হুইচ, এই যে ইন হুইচ ইট ওয়াজ বিল্ট, ইট মানে তো এই পিরামিডটা যেটা নিয়ে কথা বলতেছি, যে কমপ্লেক্সে পিরামিডটা বিল্ড ছিল এটার সাইজ ছিল, তার মানে কমপ্লেক্সের সাইজ একটা সিটির মতো ইন এনসিয়েন্ট ইজিপ্ট। এইটা এত বড় ছিল যে একটা সিটির মতো ছিল, অনেক বড় ছিল। Okay, included a temple, courtyard, shrines, and living quarters for the priest. আচ্ছা, টেম্পল, কোর্টিয়ার্ড এইগুলা ছিল এইখানে, shrines ছিল, এইসব বিষয় বিষয় যে এখানে ছিল। প্রাইস্ট এখানে হচ্ছে যারা ধর্মীয় ব্যক্তিবর্গ ছিল, পুরোহিত ছিল, তাদের কোয়ার্টার ছিল। ওকে, তো আমরা দেখলাম এখানে কি কি ছিল, তারপর আমরা একটু পড়ি। The wall had 13, আচ্ছা এটা না, it covered a region of 16 hectares and was surrounded by a wall 10.5 meters high। এটা কাভার্ড রিজন, এটা কাভার করা ছিল ওয়াল দিয়ে, ওয়াল অনেক উঁচা ছিল, এরকম কথাবার্তা বলা। দ্য ওয়াল হ্যাড 13 ফলস ডোর, ওয়ালে যে ডোর গুলো ছিল 13টাই মিথ্যা ডোর ছিল, একটা হয়তো ট্রু এন্ট্রেন্স ছিল। নর্মালি একটাই ট্রু এন্ট্রেন্স থাকে, এই যে এখানে বলছে অনলি ওয়ান ট্রু এন্ট্রেন্স কাট ইনটু দ্য সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নার কে বলতে পারবে এটা কোন সাইডে? 1, 2, 3, পূর্ব। 4। উপরে কি? আমি ম্যাপের ক্লাসে বলছিলাম উপরে, উত্তর। এই ইংলিশে বলেন নর্থ সাউথ কোনটা? নর্থ। নর্থ। নিচে তাহলে সাউথ। ইস্ট কোন দিকে? East right hand side. রাইট, ইয়েস। রাইট। ওয়েস্ট, তার মানে সাউথ ইস্ট মানে এই সাইডটা, এই সাইডটা, হ্যাঁ। আচ্ছা, যাই হোক এটা একটু রিকল করলাম দেখতাম মনে আছে কিনা। সাউথ ইস্ট কর্নার, দ্য এন্টার ওয়াল ওয়াজ দেন ringed by a trench 750 meters long and 40 meters wide। তার মানে এটা রিং করা ছিল একটা ট্রেঞ্চ দিয়ে,
টোটালি এই জায়গাটা একটা ট্রেঞ্চ। ট্রেঞ্চ মানে একটা নালার মতো কাটা ছিল, 750 মিটার লম্বা, 40 মিটার প্রশস্ত। এটার চারপাশে ছিল কমপ্লেক্সের। দ্য ফলস ডোরস ট্রেঞ্চ ওয়ার ইনকর্পোরেটেড ইনটু দ্য কমপ্লেক্স ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটর। তার মানে চোর এত সুন্দর করে লিখছে, যে ভিজিটরদের আমরা আশা করি না তারা আইসা পড়ে, তো তাদেরকে না আসার জন্য এটা করা হয়েছে। ইফ সামান উইশ টু এন্টার, কেউ যদি এন্টার করতে চায় তার অ্যাডভান্স আগে জানতে হবে যে ট্রু ট্রু ওপেনিং, যেটা লোকেশন অফ ট্রু ওপেনিং, এইটা কোথায়, আই মিন মেইন দরজাটা কোথায়। Vijaysar was so proud of his accomplishment that he broke the tradition of having only his own name on the monument and had Imhotep's name carved on its wall. বিজয় স্যার একমাত্র ব্যক্তি ছিল, এখানে একটু অন্যরকম আইডিয়া পাই আমরা, যে ডিজু স্যার একমাত্র ব্যক্তি ছিল যে তার নিজের নাম শুধুমাত্র ওই ওয়ালে কার্ভ করে লিখে নাই, সে তার অফিসিয়াল ইমোটেপের নামও লিখে দিচ্ছে যে হ্যাঁ ও অনেক কাজ করছে, একটা ক্রেডিট দিচ্ছে। আচ্ছা ফাইন, এইখানে আমাদের মেইন যে আইডিয়া সেটা কি এই পর্যন্ত? মেইন আইডিয়া এই দুইটার সাথে আমাদের একটা মিল আছে না? এরিয়ান আর্টিফ্যাক্টস, পিরামিডের এরিয়া আর্টিফ্যাক্টস, একটা হচ্ছে এক্সটার্নাল ওভারভিউ অফ এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস। কোনটা হইতে পারে আমাদের আনসার? এক্সটার্নাল। এক্সটার্নাল 5 ওভারভিউ, হ্যাঁ ওভারভিউ এক্সটার্নাল বিল্ডিং। ওভারভিউ, ইয়েস কারেক্ট, কারণ পিরামিডের বাইরের কথা বলছি, মন্দির তো আর পিরামিডের ভেতরে থাকবে না, শ্রাইন্স হোলি জায়গা তো পিরামিডের ভেতরে না, কোর্ট মাঠ তো পিরামিডের ভেতরে না। অ্যাবসলিউটলি নাম। রাইট, বাইরের, বাইরের ওয়াল বলা আছে, বাইরের ওয়াল এই সব সব বাইরের বিষয়, ভিতরে আমরা যাই নাই। ওকে, সো নাম্বার 5 শুড বি আওয়ার আনসার। এনি কনফিউশন এনিওয়ান? নো কনফিউশন। আচ্ছা আমরা ডি নাম্বার 5 দিলাম। সি নাম্বার আমরা কি আনসার করছিলাম? সি, সি আমি লিখিনি। ও আচ্ছা, সি নাম্বার 2, ডিফিকাল্ট টাস্ক। ওকে, সি 2। আমরা এখন ইটা পড়ি। এটা অনেক বড়, প্রত্যেকটাই খুব বড় বড়, বাট যদি আমি ফাংশন বুঝে যাই আমার জন্য এইসব বড় টড় কোনো ঝামেলা হবে না। দ্য বুরিয়াল চেম্বার অফ দ্য টম, দ্য বুরিয়াল চেম্বার অফ দ্য টম ওয়ার দ্য কিংস বডি ওয়াজ লেড টু রেস্ট। এখন কি বলতেছে? বুরিয়াল চেম্বার, আমার যে পিরামিড, পিরামিডের মাঝখানে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে বুরিয়াল চেম্বার, একদম ভেতরে। এটা অনেক লুকানো একটা জায়গায়, সিক্রেট একটা প্লেসে থাকে, এটা অনেক ক্রিটিক্যাল খুঁজে বের করা। ওয়ার দ্য কিংস বডি, রাজার বডি যেখানে থাকে অবশ্যই, ওয়াজ ডাগ বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড। তার মানে কি বলছে? এটা যদি পিরামিড হয়, পিরামিডের বেসমেন্ট যদি এটা হয়, এইটার ভেতরে ডাক করা থাকে রাজার বডি, একদম এই জায়গায়। সারাউন্ডেড বাই আ ভাস্ট মেজ, মেজ মানে পাজেল, অনেক পাজেল দেওয়া থাকে। এ লং টানেল দ্যাট হ্যাড রুমস অফ দেম টু ডিসকারেজ রবার্টস, রবার্ট চোর ডাকাত যাতে না আসতে পারে এই জন্য অনেক কাহিনী এখানে করা হয়। ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ডিসকভারিজ ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড ওয়াজ, ইনসাইড দ্য পিরামিড, ক্যান ইউ গেস হুইচ ওয়ান শুড বি আওয়ার আনসার? পিরামিডের ভেতরের কাহিনী বলতেছে শুরু থেকেই, তার মানে আমি এমনিতেই তো বুঝে যাওয়ার কথা না যে এইটা আমাদের আনসার হুম। হইতে পারে। এরিয়া ইয়েস। নিয়ে বলতেছে, এরিয়া আর্টিফ্যাক্টস। দেখি আমরা এরিয়া পাইছি, এরিয়া পাজেল থাকে, অনেক কিছু থাকে, আমরা দেখি আর্টিফ্যাক্ট পাই নাকি। আর্টিফ্যাক্ট পেলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, ইনসাইড দ্য পিরামিড ওয়াজ আ লার্জ নাম্বার অফ স্টোন ভেসেলস, ইয়েস, ছোট ছোট ভেসেল, নৌকার মতো বিষয়। ওভার 40,000 অফ দিস ভেসেলস, 40,000 ভেসেল এখানে পাইছিল, অফ ভেরিয়াস ফর্ম, অনেক ফর্ম শেপের, এইগুলোই হচ্ছে আর্টিফ্যাক্টস, প্রত্নতাত্ত্বিক ব্যাপার স্যাপার। ওয়ার ডিসকভার্ড ইন দ্য স্টোর রুমস, পিরামিডস আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, এইখানে এগুলো পেয়েছিল। দে আর ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস, ইনস্ক্রাইবড মানে পাথরে খোদাই করে লেখা থাকে, রুলারের নাম লেখা ছিল, ফার্স্ট এন্ড সেকেন্ড ডাইনাস্টিস, হ্যাঁ তাদের রুলারের লেখা ছিল। দের ইজ নো এগ্রিমেন্ট অ্যামং স্কলার্স অ্যান্ড আর্কিওলজিস্ট। আমি যখন একটা আইডিয়া পেয়ে যাবো তখন আমি দেখবো এটা কি অন্য কোনো আইডিয়াকে রেফার করে কিনা। আমি শুধু একটা ধরে বসে থাকলে হবে না যে এইটাই হবে, আমাদের একটু খেয়াল রাখতে হবে বাকি কোনোটায় যায় কিনা, এজন্য সবটাই পড়তে হবে। ভেসেল সারপ্লেস টম্ব, এখনো ভেসেলে আছে, টম্ব অফ ডিজাস্টার্স অফ হোয়াট দে আর সাপোজ টু রিপ্রেজেন্ট। আর্কিওলজিস্ট একটা নাম বলছে, হু এক্সকাভেটেড মোস্ট অফ দ্য পিরামিড অ্যান্ড কমপ্লেক্স বিলিভ দে আর অরিজিনালি স্টোর্ড অ্যান্ড দেন given a proper burial by reducer of his pyramid to honor his predecessors। আচ্ছা, তার প্রিডিসেসরদের অনর করার জন্য এগুলা টোটালি বুড়ি করা হয়েছে, এগুলো অনেক জায়গায় পাওয়া গেছে, এটা টোটালি বুড়ি করে দেওয়া হয়েছে। ওকে, there are historians, however, who claim vessels were dumped into the shafts as yet another attempt to prevent grave robbers from getting the king's burial chamber। আচ্ছা, আরেকজন
আরেক দল হিস্ট্রিয়ানরা কি বলছে, এগুলো ডাম্প করা হয়েছে শ্যাফটের মধ্যে, যাতে রবার বা চোর ডাকাত নিতে না পারে। আর একদল আর্কিওলজিস্ট বলছে এটা যত্নের সহকারে সম্মানের সাথে রেখে দেওয়া হয়েছে তাদের আহ আগের জেনারেশনের মানুষদের সম্মানে। ওকে, যাই বলুক ঘুরাই ফিরে তারা ওই আর্টিফ্যাক্ট নিয়ে কথা বলছে। এখানে মেইন থিম এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড। ওকে, সো নাম্বার ওয়ান শুড বি আওয়ার কারেক্ট আনসার। দেখেন এইটা যদি আপনি, আপনার কনফিউশন কি, এটা অন্য কোনোটা দেখেন, কোনোটা আমরা পাই নাকি? একটাও কি আমাদের হয়? একটাও হয় না। ডিফিকাল্ট টাস্ক আনসার করে ফেলছি, হবে না। একটা রাজা এখানে কারো জীবন বাঁচায় নেই, এটা আনসার করে ফেলছি, শেষ। এক্সটার্নাল বিল্ডিং আনসার করে ফেলছি, শেষ। কোন পিরামিডের ডিজাইন কেউ কপি করে নাই। আইডিয়া ফর চেঞ্জিং, এটা আনসার করে ফেলছি, শেষ। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেজ, বলে নাই কোথাও কিছু অবশিষ্ট ছিল, এখানে এক্সপিরিয়েন্স নিছে। হ্যাঁ, এখানে কিছু সায়েন্টিস্টরা গেছে কিন্তু তারা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স এই ওয়ার্ডটা তো নাই প্যারাফ্রেজ করে। আনসার কোশ্চেন এগুলো নাই। সো প্রসেস অফ এলিমিনেশনে গেল আমাদের ওইটাই আনসার আসে। ওকে, সো আমরা আনসার করতে পারি নাম্বার ওয়ান। বাকি থাকে আমাদের দুইটা, এফ এন্ড জি। দেখি আমরা এগুলো কিভাবে আনসার করা যায়। আনফরচুনেটলি একটা দুর্ভাগ্য দিয়ে শুরু করছে। অল অফ দ্য প্রিকশনস এন্ড ইন্ট্রিকেট ডিজাইন, ইন্ট্রিকেট মানে কি কেউ বলতে পারবে একটা সিনোনিম? এনিওয়ান? কমপ্লেক্স। রাইট, কমপ্লেক্স। অল অফ দ্য প্রিকশন, এত সতর্কবার্তা, এত কমপ্লেক্স। ইন্ট্রিকেট কেন জিজ্ঞেস করলাম, এটা স্পিকিং এ ইউজ করলে স্কোর ভালো আসবে। So এত সতর্কবার্তা, এত কমপ্লেক্স ডিজাইন, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক ডিড নট প্রিভেন্ট এনসিয়েন্ট রবার্স ফ্রম ফাইন্ডিং আ ওয়ে। এত কাহিনী করে এই রবারটা ঢুকছেই ওইটার মধ্যে। বিজুসাদ গ্রেভ গুডস, তার কবরের যে গুডস আর্টিফ্যাক্টস একটু আগে পড়ছিলাম, এন্ড ইভেন তার বডি সহ চুরি হয়ে গেছে। Some point in the past, archaeologists found where a small number of his valuable overlooked by the thieves. Small number, অনেক অল্প কিছু সেখানে ছিল যেগুলো চোররা আর দেখে নাই, চোররা রেখে চলে গেছে। There was enough left throughout the pyramids and this complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. এই যে অল্প রাখছে, এই থ্রু আউট দ্য পিরামিডের হিস্ট্রিতে এই অল্প অল্প জিনিসগুলো ওই আর্কিওলজিস্ট যারা আছে ভিতরে গেছে, আর্কিওলজিস্টরা, তাদের জন্য অনেক ছিল। তাদের জন্য, তাদের অ্যাস্টনিশ এন্ড অ্যামেজ হওয়ার জন্য এগুলা অনেক ছিল। এনাফ। ওকে, এটা একটা রূপক বলছে, যদিও অল্প কিছু রেখে গেছে চোররা, সবই নিয়ে গেছে, তারপরে এগুলা অনেক ছিল তাদের জন্য। ওকে, হু এক্সকাভেট মানে হচ্ছে ভিতরে ঢুকছে, যারা ভিতরে গেছে। অ্যাস্টনিশ এন্ড অ্যামেজড, কোনটা আনসার হইতে পারে? এনি প্রেডিকশন? এইট। এইট, রাইট। অ্যাস্টনিশ এন্ড অ্যামেজড হয়েছে, ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স নিছে, ডেসপাইট ফিউ রিমেইনস, স্মল নাম্বার অফ ভ্যালুয়েবল ওভারলুক, অল্প কিছু ছিল। ওকে, তারা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স গেদার করছে, অ্যাস্টনিশ অ্যামেজ হয়েছে, ফাইন। নাম্বার এইট, কারো কোনো আর্গুমেন্ট যে না এটা হবে না আরেকটা হবে? ওকে, নো আর্গুমেন্ট, আমরা লাস্টেরটায় যাই। ইজিপ্টোলজিস্ট, ওকে, এম ভি, ফিউ মনুমেন্টস, এগুলা যত শর্টে পড়া যায় এগুলা পরে, এই যে মিরোস্লাভ, সময় নষ্ট করবেন না। আপনি এইটা অনেক ভালো করে পড়ে সবগুলো লাইনের অর্থ বুঝতে পারবেন, বাট আপনার সময় তো নেই, 60 মিনিট একদম। এই রিডিং প্যাসেজটা আনসার করতে হবে আপনার 25 মিনিটসে, তো এগুলো পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এখন কথা হচ্ছে লিস্ট অফ পিপল, একটা প্রশ্নে আসবো আমরা নেক্সট ক্লাসে। লিস্ট অফ পিপল, মানুষের নাম ধরে কোশ্চেন থাকে, তখন আবার এগুলো পড়তে হবে। বাট এখন যেহেতু মানুষের নাম ধরে কোনো প্রশ্ন নাই, আমার এটা ইউজলেস পড়া। Few monuments hold a place in human history as significant as the Step Pyramid of Djoser. আচ্ছা, তার মানে স্টেপ পিরামিড এইটার মতো অনেক কম মনুমেন্টই আছে যারা হিউম্যান হিস্ট্রিতে এত তাৎপর্যপূর্ণ। তার মানে এইটা যদি 100% হয়, বাকিগুলা 80%, 50%, 20%, ওগুলো এতটা গুরুত্বপূর্ণ না, এইটা এতটাই সিগনিফিকেন্ট। It can be said without exaggeration that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone architecture in Egypt and in world as a whole. এটা একটা মাইলস্টোন ছিল, এটা একটা মাইলস্টোন। মাইলস্টোন একটা এক্সট্রিম ওয়ার্ডস। আমি প্রথম ক্লাসে বলছিলাম সিগনিফিকেন্ট, ড্রাস্টিক্যালি রিডিউসড, এইরকম ওয়ার্ড গুলা এক্সট্রিম ওয়ার্ড। এটা একটা সিগনিফিকেন্ট ছিল, এটা মাইলস্টোন ছিল পিরামিডের ইভলিউশনে। দ্য স্টেপ পিরামিড ওয়াজ আ রিভলিউশনারি, আরেকটা এক্সট্রিম ওয়ার্ড, অ্যাডভান্স ইন আর্কিটেকচার। আচ্ছা, এটা একদম রিভলিউশনারি ছিল
আর্কিটেকচার, এরকম একটা আর্কিটেকচার ছিল, অ্যাডভান্স লেভেলের ছিল। দা আর্কিটাইপ বিকেম দ্য আর্কিটাইপ, তার মানে এটা পরবর্তীতে এমন একটা আর্কিটাইপ হয়েছে হুইচ অল দা আদার গ্রেট পিরামিড বিল্ডার্স, যারা পিরামিড বানাইছে তারা ফলো করছে। ইজিপ্টের সবাই হচ্ছে এটা ফলো করছে, পিরামিড বিল্ডার্স যারা আছে তারা ফলো করছে। কাকে ফলো করছে? এই স্টেপ পিরামিড অফ ডিজাস্টার, সাকারা, এইটাকে। তো কোনটা হইতে পারে আমাদের আনসার? এনি ছয়। গেস? ছয় ছয়। রাইট আনসার। কপি, ফলো, ক্লিয়ার প্যারাফ্রেজিং, পিরামিড ডিজাইন। ওকে, আর্কেটাইপ এমন একটা আর্কেটাইপ হয়েছে যে সবাই কপি করছে। সো দিস ওয়ান শুড বি আওয়ার আনসার নাম্বার 6। আচ্ছা, কারো কোনোটা নিয়ে কনফিউশন বা কোনো অপিনিয়ন, একটু অপিনিয়ন শেয়ার করতে পারেন যে আমার কাছে সহজ লাগতেছে, আমার কাছে কঠিন লাগতেছে, কেমন লাগতেছে? ভাই এটা সত্যি তো বলেন, এটা সহজ না? এক থেকে সহজ তার অনেক লাগলো কঠিন আমার। বলেন। জি, বুঝি নাই। এটা তো ভাই সহজের কথাই বলছে, কিন্তু এর থেকে তো অনেক কঠিন আসে ওর জন্য পরীক্ষা না। হ্যাঁ, পরীক্ষা তো কঠিন আসবে, পরীক্ষা কি আর সহজগুলা দিবে? আর এইটাও সহজ লাগছে, এটা ব্রেক ডাউন করে করে গেছি তো একদম ভেঙে ভেঙে, এই জন্য এটা একটু ইজি লাগছে। এখন একটা করতে দিব, এইটাও সহজে, এটা অনেক ইজি। এইটার চেয়ে বাসায় যেটা দিব এটা একটু অ্যাডভান্স লেভেলের হবে আর কি, ওইটা বুঝে বুঝে সময় নিয়ে করবেন, আধা ঘন্টা লাগুক কোনো সমস্যা নাই, বাট বুঝে বুঝে করতে হবে। হোমওয়ার্কটা একটু লিখে রাখি। ক্যামব্রিজ 16, টেস্ট 4, প্যাসেজ 3, এআই নিয়ে একটা প্যাসেজ আছে, ওইটা লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং করে আনতে হবে, সবাই নোট করে রাখি। একদম ইমিডিয়েট সাবমিট করে দিবেন, ক্লাস শেষে করতে পারলে সবচেয়ে ভালো হয়। হোমওয়ার্কটা ক্লাস শেষে করলে আপনি যথেষ্ট সময় পাবেন। জাস্ট 10 মিনিট ব্রেক, ডিনার টিনার করে বা যাই হোক ফ্রি হয়ে সাথে সাথে করে ফেলে আপনি যথেষ্ট সময় পাবেন পরবর্তী দিনগুলোতে অন্যগুলা করার। আর না তো একটা কাজ বাজায় রাখলে হয় কি, অনেক প্রোক্রাস্টিনেশন হয়, আলসেমি লাগে, বারবার মনে হয় আচ্ছা করবো করবো, এই জন্য আমি বলি হোমওয়ার্ক গুলো ক্লাস শেষে কমপ্লিট করে ফেলার। আচ্ছা, এটা সবাই করে আনবেন। এটা আমি একটু দেখায় দেই। এটা মোটামুটি ভালোই, কনফিউজিং, মডারেট, খুব বেশি ডিফিকাল্ট যে তা না। একটু ভিজুয়ালাইজ করে দিই। ইয়েস, দিস ওয়ান, অ্যাটিটিউডস টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লিস্ট অফ হেডিং আছে 6টা মাত্র, সুন্দরভাবে করে ফেলবো। বুঝবো, বুঝে বুঝে আনসার করার ট্রাই করবো, এখানে ভালোই কনফিউশন আছে। তো আশা করি সবাই এটা বুঝে চেষ্টা করব, তারপর না পারলে জাস্ট ইগনোভেট থেকেই এক্সপ্লেনেশন গুলো আমরা দেখে ফেলবো যে কি এক্সপ্লেনেশন দেয়। ওকে, এখন আমরা যেটা করব সেটা আরেকটা লিস্ট অফ হেডিং দেখি এটা কেমন লাগে আমাদের কাছে। English 14, এটা না ভেবে টেস্ট 2। আর প্যাসেজ 1 ডেইলি একটা করে টেস্ট দিতে থাকবেন, প্যাসেজ 1-এ গ্যাপ দিন না, রেগুলার প্যাসেজ 1-এর টেস্ট যাতে চলতে থাকে, গ্যাপ দিলে ধরা খাবে। সবাই একটু খাতা কলম রাখি সামনে, আমরা এখন একটু করার ট্রাই করব। পাচ্ছি না কেন, জাস্ট আ মিনিট। হ্যাঁ, পাইছি। আহ, এইটা একটু করে ফেলবো, সবাই কম্পারেটিভলি ইজি আছে আগেরটা থেকে। ক্যামব্রিজ 15, রিডিং টেস্ট 3। ক্যামব্রিজ 15, রিডিং টেস্ট 3, সবাই একটু করে ফেলবো, করে আনসার গুলো বলে দেওয়ার ট্রাই করবো যে কার কয়টা হয়েছে। নাকি বাসায় করবেন, মানে এখন করবেন নাকি বাসায় দিয়ে দিব? কারণ করে মোটামুটি ভালোই ফেললাম একটা। করে ফেলা যায়, সমস্যা নাই। আচ্ছা, করে ফেলেন সবাই, সমস্যা নাই, আমিও আছি।
করে ফেললেই করা হবে আসলে। ওকে, সবাই বই খুলে ফেলেন, ক্যামব্রিজ 15 রিডিং টেস্ট 3। রেডি হয়ে যান, চ্যাট বক্সে বা আনমিউট করে বলে দেন রেডি। আমি হচ্ছে টাইম কাউন্ট করা শুরু করবো। 15 মিনিটস কাউন্ট করব। 15 মিনিটস আমরা আনসার করে ফেলার ট্রাই করব। 15 না, 12 মিনিটস। 15 মিনিটস খুব লেংদি হয়ে যায়। 12 মিনিটস। 5, 6, 7, 7টা আছে তো, 12 to 14 মিনিটস। একটা 2 মিনিট করে থাকবে, স্ট্যান্ডার্ড একটা টাইম। ওকে, সবাই মেবি রেডি হয়ে গেছেন, আমি টাইম কাউন্ট করতেছি। প্লিজ স্টার্ট। প্লিজ স্টার্ট। ক্যামব্রিজ 15 রিডিং টেস্ট 3, প্যাসেজ নাম্বার 3, কোশ্চেন নাম্বার 14 to 20, সরি প্যাসেজ 2, প্যাসেজ 2, কোশ্চেন 14 to 20। প্যাসেজের নাম হচ্ছে দ্য ডিসোলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার।
রুবেল কয়টা হয়েছে দেখেন তো। কনগ্রাচুলেশন রুবেল। সবাই একটু মিলাই ফেলি কার কয়টা হইলো। আমাদের আহ 11 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে। সবাই একটু রেসপন্স করি, আমাদের টাইম অলমোস্ট শেষ। একটু মিলান সবাই যে দেখেন কার কয়টা হয়েছে, আর করার দরকার নাই। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলেন। ভাই মেইন টেস্টে যখন টাইম শেষ হয়ে যাবে তারপর কি হবে? মানে জেনারেলি তো খাতা টিচার এসে নিয়ে যায়, কিন্তু যেহেতু কম্পিউটার টেস্ট কি হবে? কম্পিউটার টেস্টে হচ্ছে টোটাল ওয়েবসাইটটাই অফ হয়ে যাবে, সাবমিশন অফ। আহ, তখন আর আপনি কিবোর্ড চাপ দিলে কোনো কাজ হবে না। এটা যেমন আপনার আচ্ছা পিসিটা আচ্ছা। আপনার কন্ট্রোলে থাকে না, ওই দিন দেখবেন আপনার হুম। পিসি আপনার কথা শুনতেছে না। ও ওর মতো কাজ করতেছে, আপনাকে লিমিটেড অ্যাক্সেস দিবে কাজ কাম করার। আপনি যাই ক্লিক করেন, সার্ভারটা এরকম, ওইখানে আপনি ব্যাকে যেতে পারবেন না, বা কোনো কিছু এডিট করতে পারবেন না, হয় কাটতে পারবেন নাহলে ডান দিতে পারবেন, এইরকম ভাবে আর কি সাজানো থাকে। টোটাল এই সার্ভারটাই ক্লোজ হয়ে যাবে, ফর্ম সাবমিট হয়ে যাবে। তখন দেওয়া দিতে হবে সাবমিট নাকি ক্যান্সেল, এরকম এরকম থাকে আর কি। হুম। আর একটা জিনিস যারা পেপার বেস দিবেন একটু বলে রাখি, আপনাদের হচ্ছে বলবে যে সবাই পেজটা টার্ন ওভার করে রাখি, আনসার শিটটা সব সময় টেবিলের উপর থেকে ঘুরে রাখতে হবে। যারা যারা টাইম ওভারের পরেও লিখবে, তাদের খুব বেশি পসিবিলিটি থাকে এক্সাম ব্যান করে দেওয়ার, তারা কোনো কথাই বলবে না। বাট আপনি এক্সামের যেদিন রেজাল্ট দিবে সেদিন দেখবেন আপনার রেজাল্টটা পোস্টপোন করা হয়েছে, তার 3 দিন পরে বলবে আপনার এক্সামটা ক্যান্সেল করা হয়েছে, আপনি 3 বছরের মধ্যে আইএলটিএস এক্সাম আর দিতেই পারবেন না। তো পেপার বেজে থাকলে খুব সাবধান এইসব বিষয় নিয়ে। আচ্ছা, মাহিন, মাহিনের হয়েছে 4টা। ওয়াও, কনগ্রাচুলেশন মাহিন। মাহিন আমাদের এখানে সবচেয়ে ছোট, খুব ভালো করতেছে। মাহিন শুধু স্পিকিংটা প্র্যাকটিস করে না, আর ওভারঅল লিসেনিং রিডিং এ মাহিনের দক্ষতা খুবই ভালো। মশিউর রহমান 7/7। কনগ্রাচুলেশন মশিউর। শাহিন নওয়াজ, আপনার কি ফাইভ। অবস্থা একটু বলেন। ফাইভ। ফাইভ। 5, ওকে। ওকে, অল রাইট। তো মোটামুটি ভালোই হয়েছে সবার। তো এখন বাসায় যেটা করব, যেটা দেওয়া হয়েছে ওইটা একটু ভালোভাবে করে ফেলবো। যদি কারো কোনো আর আচ্ছা, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, মোটামুটি এটা ইজি ছিল। কারো কোনোটা নিয়ে কোশ্চেন আছে এখন যেটা করলাম আমরা? ওকে। আহ না। তাহলে আমরা বাসায় হচ্ছে ভালো করে একটু করে ফেলবো যেটা দেওয়া হয়েছে। আহ আশা করি নোট করে রাখছেন। আর রুবাইল, আপনি একটু হোমওয়ার্ক আজকে যেটা দেওয়া হয়েছে একটু গ্রুপে লিখে দিন তো, যে ক্যামব্রিজের কত কত আপনি নোট করছেন। জি ভাই, ওই যে ক্যাম্প 16 টেস্ট 4 প্যাসেজ 3। হ্যাঁ, এটা একটু গ্রুপে টেক্সট করে দিন, আমি একটু বিজি হয়ে ঠিক যাবো আছে আজকে ভাই। ক্লাসের পরেই, একটু কাইন্ডলি দিয়ে দিন, সবাই করে ফেলবে না। ওকে। ওকে, অল রাইট। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে শনিবার, ইনশাল্লাহ। শনিবার বেঁচে থাকলে আমরা ইনফরমেশন ম্যাচিং বা লিস্ট অফ পিপল, দুইটা যে কোনো একটা দেখবো। এভাবে করে আমরা রিডিংটা ভালোভাবে শেষ করবো, অনেক সময় নিয়ে শেষ করবো। ওকে, অল রাইট, গুড বাই এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।